শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায় নিয়ে একটা ক্লাস নিব। এই অধ্যায়টার নাম তড়িৎ চুম্বক ক্রিয়া, অর্থাৎ তড়িতের চুম্বক ক্রিয়া। আমরা প্রথমেই অধ্যায়টা সম্পর্কে জানবো, অধ্যায়টার নাম সম্পর্কে জানবো। চুম্বক ক্রিয়া বলতে আমরা কি বুঝি? চুম্বক ক্রিয়া বলতে আমরা যেটা বুঝি যে চুম্বক যে কাজগুলো করে তাকে বলা হয় চুম্বক ক্রিয়া। যেমন চুম্বক লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে, সমমেরুকে বিকর্ষণ করে, বিপরীত মেরুকে আকর্ষণ করে। চুম্বকের সাহায্যে আমরা একটা লোহাকে চুম্বকে পরিণত করতে পারি। এই কাজগুলোকে বলা হয় চুম্বকের ক্রিয়া। বিদ্যুৎ প্রবাহের সাহায্যে যদি আমরা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করি, এই কাজগুলো করতে পারি, তখন তাকে বলা হবে বিদ্যুতের চুম্বক ক্রিয়া। এইগুলো আমাদের অধ্যায়টার নামকরণ। এই অধ্যায় সম্পর্কে জানতে গেলে এই অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট আরও কিছু বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। তার ভিতরে প্রথম যেটা আসে সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী তারের ভিতর দিয়ে যখন কোনো বিদ্যুৎ চলাচল করে তখন তার চারপাশে কি অবস্থার সৃষ্টি হয়। তো বিজ্ঞানী দেখেছেন কোনো পরিবাহীর ভিতর দিয়ে যখন বিদ্যুৎ চলাচল করে তখন ওই পরিবাহীর চারিপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, যেটাকে আমি ছবির মাধ্যমে এইভাবে দেখাতে পারি। যেমনটা এই যে একটা ছবি দেখা যাচ্ছে, এইখানে যে কালো বর্ডারটা দেওয়া, এই কালো বর্ডারটা দিয়ে আমি বোঝাতে চাইছি একটা হার্ডবোর্ড, সে হার্ডবোর্ডের উপরে বিক্ষিপ্তভাবে কিছু লোহার গুঁড়া ছড়ানো ছিল, আর ওই হার্ডবোর্ডের ভিতর দিয়ে একটা পরিবাহী তার, হার্ডবোর্ডটাকে ছিদ্র করে ওই ছিদ্রের ভিতর দিয়ে একটা পরিবাহী তারকে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে ওই তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হয়েছে। এর ফলে ওখানে যে লোহার গুঁড়াগুলো ছিল সেই লোহার গুঁড়াগুলো একে অপরের সাথে লেগে 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 এইভাবে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে কিছু বলরেখা সৃষ্টি হয়েছে, একটা বলরেখার সৃষ্টি হয়েছে, এবং এই বলরেখাটা হয়েছে গোলাকার, কারণ ওই বলরেখা বরাবরই লোহার গুঁড়াগুলো একে অপরের সাথে লেগে 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 এরকম একটা ছবির সৃষ্টি হয়েছে। এইভাবে কোনো পরিবাহী তারের ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত করা হয় তখন ওই তারের চারিপাশে চৌম্বক বলরেখা তথা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আমরা আরেকটা ছবি দেখি, পাশে আরেকটা ছবি আমি আঁকছি। এই ছবিতে দেখানো হয়েছে বিদ্যুৎ প্রবাহের দিক বিপরীত দিকে করা হয়েছে। আগেরটা ছিল বিদ্যুৎ প্রবাহ উপর থেকে নিচের দিকে যাচ্ছে, দ্বিতীয়টাতে নিচ থেকে উপরের দিকে। তখন কিন্তু যে বলরেখাগুলো হয়েছে সে বলরেখাগুলোর দিক হয়েছে কিন্তু বিপরীত, এদিক। আগেরটাই ছিল দেখো কেমন উল্টো, এদিক থেকে এদিক। অর্থাৎ আমরা বলতে পারি পরিবাহী তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে যে চৌম্বক ক্ষেত্রে যে বলরেখাগুলো হবে সে বলরেখাগুলোর দিক কোন দিক হবে, এটা আমাদের একটু জানতে হবে। এটা জানলে পরবর্তীতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়গুলো অপেক্ষাকৃত সহজ হবে। এরপরে আমরা দেখব সলিনয়েডটা কি। তা সলিনয়েডটা কি দেখতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে কুণ্ডলী। তা কুণ্ডলীটা হচ্ছে কোনো পরিবাহী তারকে নিয়ে, একটা তার নিয়ে যদি আমরা কোনো প্লাস্টিকের পাইপের গায়ে জড়াই বা পেঁচ দিই, পেঁচাই, পেঁচানোর ফলে দেখা যাবে কি এরকম একটা জিনিস সৃষ্টি হবে। এইটাকে আমরা বলি কুণ্ডলী বা কয়েল। তা সলিনয়েড এরকম একটা কয়েলের সাহায্যে তৈরি করা হয়,
এখন এই সলিনয়েডের ভিতর দিয়ে যদি আমি বিদ্যুৎ প্রবাহিত করি, আমি একটু ডিরেকশন দিয়ে দেখাচ্ছি, যদি এরকম বিদ্যুৎ প্রবাহিত করি, এই দিক থেকে যদি বিদ্যুৎ প্রবাহিত করি, তাই দেখবো সেই বিদ্যুৎ এই পথে যেয়ে এই পথ দিয়ে ঘুরে এই পথে যেয়ে এই যে আবার বিদ্যুৎটা এই পথে চলে যাবে। এই পথে চলে যাবে। তখনই এইটাকে আর কুণ্ডলী বলবো না, তখন এইটাকে বলবো আমরা সলিনয়েড। অর্থাৎ যখন কুণ্ডলীর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে তখন সেটাকে বলবো আমরা সলিনয়েড। যেমনটা এই একটা কুণ্ডলী ছিল, এই কুণ্ডলীর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত আছে, এই দিক থেকে বিদ্যুৎ প্রবাহিত আছে, এই বিদ্যুৎ প্রবাহিত হলেই এইটা হয়ে গেল একটা সলিনয়েড। এখন এই সলিনয়েডের ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এই সলিনয়েডের যে প্রতিটা পেস বা কুণ্ডলী, এই কুণ্ডলীর চারিপাশে আগের মতো চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ঠিক আগে যেভাবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি ছিল এখানেও এরকম চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। সেটাকে আমি এইভাবে দেখানোর চেষ্টা করি। এখানে একটা কয়েল দেখানো হয়েছে, যে কয়েলটা আমি একটা প্লাস্টিকের চোঙের একটা অংশের উপরে কিছু দাগ দিয়ে একটা কয়েলকে বোঝানোর চেষ্টা করেছি। অবশ্য যখন কয়েল তৈরি হবে তখন কিন্তু এই প্লাস্টিকের চোঙটা থাকবে না, এই প্লাস্টিকের এই যে চোঙটা, এই চোঙটা থাকবে না, শুধু থাকবে এই কয়েলগুলো। এখন এই কয়েলগুলোর এই দিক থেকে যদি বিদ্যুৎ প্রবাহিত করি, এই দিক থেকে যদি বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে এর ভিতরে এক ধরনের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, বা সেই চৌম্বক ক্ষেত্রের দিক হবে একদিক। আবার যদি উল্টো দিকে এই দিক থেকে বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে কিন্তু ওই চৌম্বক ক্ষেত্রের যে বলরেখাগুলো, সেই বলরেখার দিক হবে তখন কিন্তু উল্টো। একটা জিনিস বলা হয়নি তোমাদের, প্রথমে যে চিত্রটা দেখাচ্ছিলাম, এই যে চিত্রটা, কুণ্ডলীর ভিতর দিয়ে পরিবাহী তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে যে বলরেখার সৃষ্টি হয়, সেই বলরেখাগুলোর দিক কোন দিক হবে, এইটা আমরা ঠিক করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো ফ্লেমিংয়ের ডান হাতের নিয়মের সাহায্যে। কেমন ফ্লেমিংয়ের ডান হাতের নিয়মটা? আমরা যদি আমাদের ডান হাতটাকে এইভাবে মুষ্টিবদ্ধ করি এবং বুড়ো আঙুলটা, বৃদ্ধ আঙুলটা যেটা, সেই বৃদ্ধ আঙুলটা যদি অন্য আঙুলগুলোর সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে যদি বিদ্যুৎ প্রবাহের দিক, কোনো পরিবাহীর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহের দিক যদি বৃদ্ধাঙ্গুল বরাবর হয়, তাহলে ওই পরিবাহীর চারিপাশে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, সেই চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলোর দিক হবে কিন্তু বাকি আঙুলগুলোর দিক, এই দিক, এই দিক, এই বরাবর। যেমনটা দেখো এখানে আছে, বৃদ্ধাঙ্গুলের দিক বরাবর কিন্তু এখানে বিদ্যুৎ প্রবাহের দিক দেখানো হয়েছে, এবং সেখানে যে বলরেখা কিন্তু বাকি আঙুলগুলোর দিকে। তা ঠিক এইভাবে যখন আমরা এরকম কোনো কুণ্ডলীর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করব, এখানে যে ডিরেকশনটা দেখানো হয়েছে, এই যে ডিরেকশনটা দেখাইছি, যদি এইভাবে বিদ্যুৎ প্রবাহিত হয়, এইভাবে, তোমাদের বইতে একটা ছবি আছে, ঠিক এর আলোকে একটা ছবি আছে, যে বিদ্যুৎ প্রবাহ যদি এই দিকে হয় তখন যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, সেই চৌম্বক ক্ষেত্রটা হবে কিন্তু এই বরাবর। আমি দেখো এই কয়েলের ভিতর দিয়ে একটা কলম ঢুকাই দিচ্ছি, এই কলমের মুখটা যেদিকে, বিদ্যুৎ বলরেখার দিক হবে কিন্তু এই দিকে। ঠিক উল্টো করে যদি আমি এই দিক থেকে বিদ্যুৎ প্রবাহিত করি, এই দিক থেকে যদি বিদ্যুৎ প্রবাহিত করি, তখন কিন্তু বলরেখার দিক হবে আবার উল্টোটা। কোন দিকে? তখন বলরেখার দিক হবে কিন্তু এই দিক থেকে এই দিক, এই আমার কলমের মাথা যেদিকে যাচ্ছে এদিক। অতএব বলরেখার দিকের উপর, বিদ্যুৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে, বিদ্যুৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে বলরেখা কোন দিক হবে।
এখন আমরা দেখব যে কী করে একটা সলিনয়েড চুম্বকের মতো আচরণ করে। তাহলে আমরা এইখানে দেখলাম এর ভিতর দিয়ে, এই কয়েলের ভিতর দিয়ে অনেকগুলো বলরেখা সৃষ্টি হবে, যে বলরেখাগুলোর দিক কোনো একটা দিকে আছে, সেটা বাম থেকে ডান দিকে, ডান থেকে বাম দিকে, যে দিকে হতে পারে, আমি আগে যেভাবে দেখাচ্ছি সেইভাবে হতেই পারে। এর ফলে দেখা যাবে কি, এই কয়েলের ভিতর দিয়ে অনেকগুলো বলরেখা সৃষ্টি হয়েছে এবং সেই বলরেখাগুলো দিয়ে একটা চুম্বক তৈরি হয়। এখন এই চুম্বকটার কোন দিকে উত্তর মেরু এবং কোন দিকে দক্ষিণ মেরু, এইটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে যদি আমি এইখানে আবার কিছু বলরেখা আঁকি, এইখানে যদি আমি আবার কিছু বলরেখা আঁকি, তাহলে সেগুলো আমি এইভাবে দেখতে পারবো। এইভাবে আমি কিছু বলরেখা আঁকলাম এবং এই বলরেখাগুলোর দিক হলো এই দিক। তবে এই বলরেখাগুলো দিয়ে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, যে চৌম্বক ক্ষেত্রের এই দিকে থাকবে, চুম্বকের যেমন উত্তর মেরু দক্ষিণ মেরু থাকে, এই দিকে থাকবে হয় উত্তর মেরু, তখন এই দিকে থাকবে দক্ষিণ মেরু, অথবা এই দিকে দক্ষিণ মেরু, এই দিকে উত্তর মেরু। তবে কোন দিকে উত্তর মেরু হবে, কোন দিকে দক্ষিণ মেরু হবে, তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। নিয়মটা কেমন? যদি কয়েলের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহটা এরকম হয়, আমি একটু ছবি আঁকি দেখাচ্ছি। এস, এই যে আমরা একটা এস লিখছি, যদি বিদ্যুৎ প্রবাহের দিকটা এস যেখানে শেষ হয়েছে এই দিক বরাবর ঘুরতে থাকে, বিদ্যুৎ প্রবাহটা যদি এই দিক বরাবর হয় কয়েলের ভিতর দিয়ে, তাহলে ওই সলিনয়েডের যে প্রান্তে বিদ্যুৎ প্রবাহ এই দিক থেকে ঘোরে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যেদিক যদি ঘোরে, তাহলে সেই প্রান্তে হবে দক্ষিণ মেরু, সাউথ। আর সলিনয়েডের যে প্রান্তে বিদ্যুৎ প্রবাহ যদি এই আকারে ঘোরে, এই যে আমি একটা এন লিখছি, এই লিখে এখন এই এনটা যদি আমি এইভাবে শেষ করি, এখন এখানে শেষ না করে যদি আমি এইটাকে এইভাবে ঘুরাই নিয়ে আসি, এইভাবে যদি আমি এইটাকে ঘুরাই নিয়ে আসি এবং বিদ্যুৎ প্রবাহের দিকটা যদি এই দিকে হয়, কোনো সলিনয়েডের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহের দিকটা যদি এই দিকে হয়, তো এই দিক মানে কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয়, তাহলে সেই প্রান্তে হবে নর্থ। তাই এন দিয়ে প্রকাশ করেছি। এইভাবে আমরা সলিনয়েডের ভিতর দিয়ে কোন দিক থেকে কোন দিকে বিদ্যুৎ প্রবাহিত আছে তার উপর নির্ভর করবে ওই সলিনয়েড দ্বারা যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি আছে, সেই চৌম্বক ক্ষেত্র দ্বারা যে চুম্বক সৃষ্টি আছে, সেই চুম্বকের কোন দিকটা উত্তর মেরু, কোন দিকটা দক্ষিণ মেরু। এইভাবে আমরা সলিনয়েডের সাহায্যে একটা চৌম্বক তৈরি করতে পারি। এরপরে আমরা দেখব সলিনয়েডের প্রাবল্য কী করে বৃদ্ধি করা যায়। বা তার আগে, প্রাবল্য বৃদ্ধি করার আগে আমরা একটু দেখে নিই যে এই সলিনয়েডের ভিতর দিয়ে বা সলিনয়েডের সাহায্যে আমরা কি করে চুম্বক তৈরি করতে পারি। তা কী করে তৈরি করতে পারি? যদি আমরা এরকম একটা সলিনয়েড আমি এখানে আঁকছি, এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলাম, এর ভিতর দিয়ে যদি এরকম একটা লোহার রড, এই যে ছবিটা, একটা সলিনয়েড আঁকছি, ওর ভিতর দিয়ে একটা লোহার রড ঢুকাই দিছি, দিলে তখন এই লোহার রডটা চুম্বকে পরিণত হবে যতক্ষণ পর্যন্ত না এর ভিতরে বিদ্যুৎ প্রবাহ থাকবে। এখন আমরা দেখব যে লোহার রডটা কী করে বিদ্যুতে ওই চুম্বকে পরিণত হয়। সলিনয়েডের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে এই লোহার রডটা কেন চুম্বকে পরিণত হচ্ছে, এইটা দেখার জন্যে আমি তোমাদেরকে একটু বই দেখার কথা বলবো।
বইয়ের 344 পৃষ্ঠা, 344 পৃষ্ঠায় যদি আমরা একটু দেখি, 344 পৃষ্ঠায় আমরা প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা একটা লোহার রড। যে লোহার রডের ভিতরে থাকে কিছু লোহার অণু, যে অণুগুলো প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বক ধর্ম তাদের আছে। এই লোহার অণুগুলোর এই ক্ষুদ্র ক্ষুদ্র যে চুম্বকগুলো তাকে বলে অণুচুম্বক। তাহলে আমরা বলতেই পারি এই লোহার রডের ভিতরে যে সমস্ত অণুচুম্বকগুলো আছে ক্যাপসুলের আকারে, দেখো এর এক মাথা লাল আর এক মাথা কালো, ক্যাপসুলের আকারে যে ছবিগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক একটা অণুচুম্বক। তা একটা লোহার ভিতরে এরকম অসংখ্য অণুচুম্বক থাকে এবং সেই অণুচুম্বকগুলো উল্টো পাল্টাভাবে সাজানো থাকে, কোনোটা উত্তর দিকের সাথে দক্ষিণ দিক মিলানো, কোনোটা দক্ষিণ দিকের সাথে দক্ষিণ দিক মিলানো, এরকম। এইখানে ছবিতে যেমন দেখা যাচ্ছে উল্টো পাল্টাভাবে এই অণুচুম্বকগুলো সাজানো রয়েছে। এইরকম একটা লোহার রডকে যখনই আমরা এইরকম কোনো কয়েলের ভিতর দিয়ে ঢুকাই দিছি, তখনই এই কয়েলের ভিতরে কী হচ্ছিল আমরা আগেই দেখেছি, চুম্বক বলরেখার সৃষ্টি হচ্ছিল। সেই চুম্বক বলরেখার কারণে এখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছিল। তো কয়েলের ভিতর যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি আছে বা সলিনয়েড দ্বারা যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি আছে, সেই চুম্বক ক্ষেত্রের কারণে এইখানে লোহার ভিতরে যে অণুচুম্বকগুলো আছে সেই অণুচুম্বকগুলোর দিক একই দিকে হয়ে যায়। দেখো এখানে কালো প্রান্তগুলো, প্রতিটা অণুচুম্বকের কালো প্রান্তগুলো কিন্তু একই দিকে, অর্থাৎ এই দিকে, আর প্রত্যেকটা অণুচুম্বকের লাল প্রান্তগুলো কিন্তু দেখো আর এক দিকে সাজিয়ে গেছে। এইভাবে অণুচুম্বকগুলো একটা নির্দিষ্ট নিয়মে সাজানোর ফলে কালো এই দিকে চুম্বকের এক প্রান্ত হবে, এই দিকে চুম্বকের আর এক প্রান্ত হবে। যদি আমি কালো প্রান্তগুলোকে উত্তর মেরু ধরি, তাহলে এই লোহার যে দণ্ডটা এটা যে চুম্বকে পরিণত হলো, তখন এই প্রান্ত হবে উত্তর মেরু। আর যদি লাল অণুচুম্বকের লাল প্রান্তগুলো যদি আমি দক্ষিণ মেরু ধরি, তাহলে এইখানে যে লোহার রডটা আছে সেই লোহার রডটার এই প্রান্ত হবে দক্ষিণ মেরু। এইভাবে একটা লোহা খণ্ডকে যদি আমি সলিনয়েডের ভিতরে প্রবেশ করাই, তাহলে ওই লোহা খণ্ডটা চুম্বকে পরিণত হয়ে যায় এবং এই ধরনের চুম্বককে বলা হয় কৃত্রিম চুম্বক। এখন আমরা যেটা দেখব যে এই কৃত্রিম চুম্বক আমাদের কোথায় লাগে, তা আমরা জানি যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস আমরা ব্যবহার করি সেই সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের অধিকাংশটাতেই আমাদের চুম্বক থাকে, সবগুলোতেই চুম্বক থাকে। এখন সব ডিভাইসের চুম্বকের ক্ষমতা তো এক হয় না বা এক লাগেও না, কোনো ডিভাইসের চুম্বকের ক্ষমতা কম লাগে, কোনো ডিভাইসের চুম্বকের ক্ষমতা বেশি লাগে। তাই সেই হিসাবে আমরা কৃত্রিমভাবে সেটা তৈরি করতে পারি। তাই সেটা তৈরি করতে গেলে আমরা দেখব এইটা, আমরা আর একটা ছবি দেখব। সে ছবিটা কই, এইভাবে আমরা চুম্বকের তীব্রতা অর্থাৎ প্রাবল্য কম বেশি করতে পারি। কি দেখো এখানে একটা লোহার রড ঢুকানো আছে, একটা সলিনয়েড আছে, সলিনয়েডের পেসগুলো যদি আমি একটু গুনি, এখানে আছে 1 2 3 4টা পেস আছে। এই লোহার রডটা চারিপাশে যে কয়েলটা আছে সেই কয়েলে 4টা পেস আছে। পক্ষান্তরে সম আকৃতির আরও একটা রড নিচে দেখানো হয়েছে, এই রডটাতে আছে মাত্র 1 2 পেস। যে সলিনয়েডের পেস সংখ্যা বেশি, সেই সলিনয়েডের দ্বারা যখন কোনো চুম্বক তৈরি করা হবে তখন সেই চুম্বকের তীব্রতা বা প্রাবল্য বেশি। আর যে সলিনয়েডের পেস সংখ্যা কম, সেই সলিনয়েড দ্বারা যে চুম্বক তৈরি করে তার তীব্রতাও কম। ফলে আমি বলতে পারি 1 নম্বর যে চিত্র, সেখানে যে চুম্বক তৈরি তার তীব্রতা বেশি, 2 নম্বর যে চিত্র তার তীব্রতা কম। আমরা আরও একটাভাবে কৃত্রিম চুম্বকের তীব্রতা বৃদ্ধি করতে পারি। কি, এই যে রড, যেটা সলিনয়েডের ভিতর যে রডটা ঢুকানো আছে, যদি আমরা এই রডটাকে বাঁকিয়ে
ইউ এর আকৃতি নিতে পারি, তাহলেও কিন্তু আমার এই 1 নম্বর চুম্বকের যে তীব্রতা তার চেয়ে কিন্তু আমার এই 3 নম্বর চুম্বকের তীব্রতাটা বেশি হবে। অর্থাৎ চুম্বকের তীব্রতা বৃদ্ধি করার আরও একটা উপায় আছে, সলিনয়েড সহ লোহার রডটাকে যদি আমি ইউ আকৃতিভাবে বাঁকিয়ে নিই, তাহলেও কিন্তু আমার চুম্বকের তীব্রতা বৃদ্ধি করা যায়। এইভাবে আমরা কম বা বেশি তীব্রতার চুম্বক তৈরি করতে পারি এবং সেটা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ডিভাইসে, ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করতে পারি। এরপরে আমরা যে বিষয়টা দেখব সে বিষয়টা হচ্ছে এই সমস্ত চুম্বক দিয়ে আমরা কি কি কাজ করতে হবে, কোথায় কোথায় আমাদের এই চুম্বকগুলো, কৃত্রিম চুম্বকগুলো ব্যবহার করা যায়। তো সেটা বলা যায় যে আমরা মাইক্রোফোন, যেটা আমি একটু বইতে দেখি 344 পৃষ্ঠায় দেখো, তোমাদের একটা ছবি আছে, একটা স্পিকারের ছবি আছে। এই স্পিকারের ছবিটা এইখানে এরকম একটা কৃত্রিম চুম্বক ব্যবহার করা হয়েছে। এই কৃত্রিম চুম্বকটা ব্যবহার করে কি করে স্পিকার তৈরি করেছে আমরা একটু দেখি। প্রথমে আছে স্পিকারে আছে একটা ডায়াফ্রাম, একটা পাতলা পর্দা, এইখানে আছে একটা তাড়িৎ চুম্বক কুণ্ডলী, এই সেই কুণ্ডলী, এর ভিতরে এই সেই লোহার একখণ্ড রড, এর ভিতরে দেখুন বিদ্যুৎ প্রবাহিত করলে এই কুণ্ডলীটা চুম্বকে পরিণত হবে, আর এই চুম্বকের কারণে লোহার রডটাও চুম্বকে পরিণত হবে। পাশে আছে নীল কালো রঙের একটা স্থায়ী চুম্বক, এটা কিন্তু স্থায়ী, এটা কৃত্রিম চুম্বক। অস্থায়ী এটা হচ্ছে একটা ডায়াফ্রাম। তো যখন মাইক্রোফোনের সামনে আমরা কথা বলি, তখন সেই শব্দ শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে বিভিন্ন যন্ত্রাংশের ভিতর দিয়ে রূপান্তরিত হয়ে এই সলিনয়েডের ভিতরে আসে। এই সলিনয়েডের ভিতর দিয়ে যখন ওই বিদ্যুৎ শক্তি প্রবাহিত হয়, তখন এই সলিনয়েডটা একটা দণ্ড চুম্বকের মতো আচরণ করে, আর এই দণ্ড চুম্বকের কারণেই এই লোহার রডটা চুম্বকে পরিণত হয়। যদি এইখানে এই স্থায়ী চুম্বকটার এই প্রান্তটা যদি উত্তর মেরু হয় এবং বিদ্যুৎ প্রবাহের দিকের কারণে যদি এই কৃত্রিম চুম্বকটার এই প্রান্ত দক্ষিণ মেরু হয়, তাহলে আমরা জানি কি এর উত্তর মেরু এবং এর দক্ষিণ মেরু পরস্পরকে আকর্ষণ করে। তখন এই কৃত্রিম চুম্বকটা স্থায়ী চুম্বকটার দিকে সরে আসবে, আকর্ষণ করে সরে আসবে। আর যদি বিদ্যুৎ এই সলিনয়েডের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহের কারণে এই অস্থায়ী চুম্বকটা অর্থাৎ কৃত্রিম চুম্বকের এই প্রান্ত দক্ষিণ মেরু এবং এইটা দক্ষিণ মেরু হয়, তাহলে পরস্পরকে তারা বিকর্ষণ করবে। বিকর্ষণ করার ফলে কী হবে, এই কৃত্রিম চুম্বকটা তখন এই দিকে সরে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহের কারণে কখনো কখনো এই কৃত্রিম যে চুম্বকটা, এই চুম্বকটা নড়াচড়া করে, সর্বদাই নড়াচড়া করে। এর ভিতরে বিদ্যুৎ প্রবাহের কারণে এই চুম্বকটা নড়াচড়া করে। যখন এটা নড়াচড়া করে, তখন এই কৃত্রিম চুম্বকটার সাথে লাগানো রয়েছে আমাদের ডায়াফ্রামটা, এই ডায়াফ্রামটা তখন নড়াচড়া করে। আর এই নড়াচড়া করার অর্থ হলো কাঁপে। তা আমরা জানি শব্দ সৃষ্টির মূল কারণ হচ্ছে কম্পন। তো যখন এই ডায়াফ্রামটা একটা কাঁপে, ডায়াফ্রামটা যখন কাঁপে, ডায়াফ্রাম মানে একটা পর্দা, এটা যখন কাঁপে তখন এখান থেকে শব্দ উৎপন্ন হয়। কারণ আমরা জানি শব্দ সৃষ্টির মূল কারণই হচ্ছে কোনো বস্তুর কম্পন। তো ডায়াফ্রামটা যখনই কাঁপছে, তখন ডায়াফ্রাম থেকে এখানে শব্দ উৎপন্ন হবে। এখন এখানে কী ধরনের শব্দ উৎপন্ন হবে? সলিনয়েডের ভিতর দিয়ে কী আসছিল? আমরা দেখেছিলাম সলিনয়েডের ভিতর দিয়ে বিদ্যুৎ আসছিল। বিদ্যুৎটা কোথা থেকে তৈরি হচ্ছিল?
মাইক্রোফোনের সামনে আমরা যে শব্দ শক্তি প্রয়োগ করছিলাম সেই শব্দ শক্তিকে বিভিন্ন যন্ত্রাংশের ভিতর দিয়ে আনার ফলে ওই শব্দ শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়েছিল। এখন আমি যত জোরে শব্দ করব আমার বিদ্যুৎ উৎপাদনও হবে তত বেশি, যত আস্তে শব্দ করব আমার বিদ্যুৎ উৎপাদনও হবে তত কম। ফলে এই কয়েলের ভিতর দিয়েও কিন্তু আমার বিদ্যুৎ কম বেশি প্রবাহিত হবে, আর কম বেশি প্রবাহিত হলে আমরা কিন্তু দেখেছি যে এখানে চুম্বকের তীব্রতাও কম বেশি, আর চুম্বকের তীব্রতা কম বেশি হলে কিন্তু ডায়াফ্রামটাও এরকম কম বেশি কাঁপবে। তখন ঠিক যে ধরনের শব্দ করব আমি ডায়াফ্রাম থেকে সেই ধরনের শব্দই পাব। এইভাবে আমরা কৃত্রিম চুম্বকটাকে স্পিকারের ব্যবহার করে স্পিকারকে কার্যক্ষম করতে পারি। তা আজকে আমরা এই পর্যন্ত রাখি। তোমাদের বাড়ির যে কাজ থাকবে, এই যে বিষয়গুলো আমি আজকে আলোচনা করলাম, এই বিষয়গুলোই তোমরা বাড়িতে যেয়ে আবার বইতে দেখবে এবং আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো স্মরণ করে নিজের মতো করে একটু বুঝবে। আর সর্বশেষ যে কথা বলি, এখন করোনাকালীন সময়, এই সময় সকলে ঘরের ভিতর থাকবে, বাইরে গেলে মাস্ক পরবে, আর ঘরের ভিতর থাকা অবস্থায় যদি কোনো ময়লা জিনিসে হাত দেওয়া পড়ে সাথে সাথে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব। এবং সেটা কোনো ক্রমেই, এই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করারও একটা নিয়ম আছে, সেটা কোনো ক্রমেই বারবার ব্যবহার করা যাবে না। বারবার ব্যবহার করার কারণে কিন্তু হাতের ক্ষতি হতে পারে। এই জন্যে আমরা সবসময় চেষ্টা করব এই হ্যান্ড স্যানিটাইজার কম ব্যবহার করার চেষ্টা করব। তা সবাইকে ধন্যবাদ। সামনের ক্লাসে আবার দেখা হবে।